আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু শেষ করেছিলাম। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, এই চতুর্থ অধ্যায়ের জীবন শক্তি। এখান থেকে আমি প্রথম ক্লাসে C3 এবং C4 করিয়েছিলাম, আর আজকে তোমাদের শ্বসন করবো ইনশাআল্লাহ। পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এটা, এই জন্য একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, তাতে হয়তো তোমাদের খুব বেশি উপকার হবে। আজকে আমরা শ্বসন করব এবং কিভাবে এটা সংগঠিত হয় সেটা দেখব। শ্বসন মূলত উদ্ভিদ এবং প্রাণী উভয়ের শরীরে শ্বসনটা সংগঠিত হয়। হ্যাঁ, এইটা। আর আরেকটা ব্যাপার হলো যে শ্বসন জিনিসটা আসলে কি। শ্বসন হলো আমরা যে খাবারগুলো খাচ্ছি, মানে সংজ্ঞা না, বোঝার জন্য। আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটা উদ্ভিদ যে খাবারগুলো খাই বা খাবারগুলো তৈরি করে সেটা তো মূলত গ্লুকোজ। আমরা যে খাবারগুলো খাচ্ছি তার বেশিরভাগই গ্লুকোজ খাই। এই গ্লুকোজগুলা জারিত হয়, জারিত হয়ে কি তৈরি করে? জারিত হয়ে এটিপি তৈরি করে। হ্যাঁ, এখন এটিপি মানেই শক্তি। উদ্ভিদে বা প্রাণীতে, মানে জীবে, এটিপি মানেই শক্তি। এটা মনে রাখা, এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। মানে অ্যাডেনোসিনের সাথে ধরো এটা একটা অ্যাডেনোসিন, তার সাথে এটা একটা ফসফেট, এটা একটা ফসফেট, এটা অ্যাডেনোসিন ডাইফসফেট, অ্যাডেনোসিন ফসফেট, ফসফেট, দুটো ফসফেট মানে ডাইফসফেট। এর সাথে আরেকটা ফসফেট যখন যুক্ত হয় তখন এটা হয়ে যায় ট্রাইফসফেট। এখন আমি এখানে করে দিলাম কেন? বোঝানোর জন্য যে এখানে এই ডাইফসফেটের সাথে যখন একটা নতুন বন্ধনী যুক্ত হয় আরেকটা ফসফেট যুক্ত হয়, এখানে 7.3 কিলো ক্যালোরি শক্তি থাকে এর মধ্যে, তাপ শক্তি। বুঝতে পারতেছ? তার মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলা মূলত গ্লুকোজ। এই গ্লুকোজগুলা ভেঙে জারিত হয়ে এটিপি তৈরি করে, এবং এটিপির মধ্যে কোনো এটিপির মধ্যে এতগুলো শক্তি জমা থাকে। তাহলে এটা আমাদের জন্য মানে শক্তি উৎপাদনের একটা প্রক্রিয়া। তাহলে শ্বসনটা কি? শ্বসন হলো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ জটিল জৈব যৌগগুলো ভেঙে বিভিন্ন এনজাইমের কার্যকারিতায় ভেঙে সরল যৌগে রূপান্তরিত হয় এবং এখান থেকে তাপ শক্তি বা রাসায়নিক শক্তির উৎপন্ন হয়। সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো হলো শ্বসন। আসলে এখানে কি হয়? এখানে মূলত গ্লুকোজ ভাঙে। তার মানে গ্লুকোজ কিভাবে ভাঙে এটা আমরা এই শ্বসনে দেখব। দুইভাবে ভাঙতে পারে, একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেন ব্যবহার করে, এবং আরেকটা হলো অক্সিজেন ছাড়াই। যদি অক্সিজেনের ব্যবহার করে গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি হয়, তাহলে সেই শ্বসনটাকে আমরা বলবো হলো সবাত শ্বসন। বাত মানে বায়ু, মানে উপস্থিতি, মানে বায়ুর উপস্থিতিতে। ঠিক আছে, বায়ুর উপস্থিতিতে। তাহলে বায়ুর উপস্থিতিতে বা বায়ু ব্যবহার করে যে শ্বসনটা কমপ্লিট হয় সেটা হলো সবাত শ্বসন। আর একটা হলো অবাত শ্বসন। বায়ু মানে অনুপস্থিতিতে, বায়ু ব্যবহার ছাড়াই যে শ্বসনটা সংঘটিত হয় তোমাদের, সেটাকে আমরা কি বলবো? অবাত শ্বসন। তাহলে শ্বসন দুই প্রকারের, অক্সিজেন ব্যবহৃত হয় বা বায়ু ব্যবহৃত হয়, অক্সিজেন ব্যবহৃত হয় না বা বায়ু ব্যবহৃত হয় না। তোমাদের পড়া মতো সবাত শ্বসন। আমরা আজকে এই সবাত শ্বসনই এটা পড়বো, এবং পরীক্ষার জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি হয় এখানে দেখো, খেয়াল করো। প্রথম যে স্টেজ মূলত সেই স্টেজের নাম হলো গ্লাইকোলাইসিস। এক নম্বর হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস এটা হলো প্রথম স্টেজ। এখনো গ্লুকোজ ভেঙে যাবে, ভাঙার শুরুর প্রথম স্টেপ হলো গ্লাইকোলাইসিস। হ্যাঁ, এখন এই গ্লাইকোলাইসিসে কি হয়? এক অণু গ্লুকোজ এটা এক অণু, এটা ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তাহলে এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, ব্যাস হয়ে গেল। কিন্তু এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপার হলো এখানে তোমার মোট 4 অণু এটিপি উৎপন্ন হয়।
মোট 4 অণু এটিপি উৎপন্ন হয় এখানে, এই জিনিসটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এবং 4 অণু এটিপি উৎপন্ন হয় এবং তার সাথে আরো উৎপন্ন হয় হলো 2 অণু NADH+H+। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে 4 অণু এটিপি মোট উৎপন্ন হচ্ছে এবং 2 অণু NADH+H+। এটা সহজে লিখে দিই, দেখতে কেমন ভালো লাগতেছে। NADH2 লিখে দিই। আসলে আগে NADH2 বলা হতো, এখন NADH+H+ বলা হয়। এবং এখানে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, 2 অণু এটিপি খরচ হয়ে যায়, মনে রাখতে হবে। তাহলে খেয়াল করো, তোমাদের এখান থেকে পড়াটা কি? পড়াটা হলো যে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, যে প্রক্রিয়ায় ভেঙে এক অণু গ্লুকোজ ভেঙে যে প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। কি হয় এখানে? মোট 4 অণু এটিপি উৎপন্ন হয় এবং 2 অণু NADH উৎপন্ন হয় এবং 2 অণু এটিপি খরচ হয়ে যায়। তাহলে নিট এটিপি কতটুকু হয়? 2 অণু এটিপি থাকে এখানে, এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। আর 2 নম্বর ধাপ হলো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এখানে কি হলো না, খেয়াল করো, এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড থাকলো, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম এ সৃষ্টি হয়। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড এটা ভেঙে যায়, ভেঙে কি তৈরি হয়? 2 অণু অ্যাসিটাইল কোএ তৈরি হয়। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে খেয়াল করো, পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, তোমাদের বইয়ের সংকেত দেওয়া আছে পাইরুভিক অ্যাসিডের একটা যৌগ। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি দেওয়া আছে তোমাদের বই, দেখে নিন। তাহলে পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এখান থেকে তৈরি হলো 2 অণু অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে এটা হলো 2 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে জৈব যৌগ। তাহলে আরেকটা কার্বন কই যাচ্ছে? এই জন্য এখান থেকে এই কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। এখন এক অণু পাইরুভিক অ্যাসিডের জন্য এক অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, 2 অণু পাইরুভিক অ্যাসিডের জন্য 2 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, সহজ কথা। এবং তার সাথে এখান থেকে আরো বের হয়ে হলো, এখান থেকে আরো বের হয়ে হলো NADH2। এটা বের হয়ে হলো এক অণু পাইরুভিক অ্যাসিডের জন্য এক অণু NADH2 বের হয়। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিডের জন্য 2 অণু পাইরুভিক NADH2 বের হয়ে যায়। ঠিক আছে, এই দুটো স্টেপ, এই গ্লাইকোলাইসিসের এই দুটো স্টেপ সংঘটিত হয়ে হলো, আমি যেভাবে বলতেছি এভাবে মুখস্থ করব পরীক্ষার জন্য, এতটুকু। তাহলে এই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এবং গ্লাইকোলাইসিস, এই দুটো স্টেপ সংঘটিত হয়ে হলো কোষের সাইটোপ্লাজমে, মানে নিউক্লিয়াসের বাইরে। এরপরে এই অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করে সাইটোপ্লাজমে একটা অঙ্গাণু আছে যেটা নাম হলো মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা রাস্তা আছে, একটা চক্রাকার একটা রাস্তা আছে। সেই চক্রাকার নাম হচ্ছে, চক্রাকার রাস্তার নাম হচ্ছে ক্রেবস চক্র। বিজ্ঞানী ক্রেবস এটা আবিষ্কার করেছে। কি? ক্রেবস চক্র। চক্র। এখন এই ক্রেবস চক্রে কি ঘটনা ঘটে আমরা সেটা দেখব। ক্রেবস চক্রে যে ঘটনাটা ঘটে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করলো। 2 অণু অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পর এই 2 অণু অ্যাসিটাইল কো এনজাইম এ এটা প্রবেশ করে কি কি তৈরি করে খেয়াল করো। এটা একটা চক্রাকার রাস্তা। এই চক্রাকার রাস্তা 2 অণু অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করার পর এই রাস্তা দিয়ে একটা স্টেপ থেকে আর অনেকগুলো বিক্রিয়া সংঘটিত হয়, সংঘটিত হয়ে আবার ওই তোমার অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের একটা রাস্তা আছে, এটা হলো তোমার চক্রাকার ওই চলতে থাকে, আইসোসাইটিক অ্যাসিড, সিসাকোনাইটিক অ্যাসিড, এই রাস্তা একটা পর একটা স্টেপ বাই স্টেপ তৈরি হয়ে গেল। হ্যাঁ, এই অ্যাসিটাইল কোয়ে থেকে এই জিনিসগুলো তৈরি হয়। তাহলে এইখানে কি কি তৈরি হয়, অ্যাসিটাইল কোয়ে থেকে কি কি তৈরি হয় সেটা দেখো। এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে তোমার 3 অণু NADH তৈরি হয়, 3 অণু NADH2 তৈরি হয়। এবার এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে এক অণু FADH2 তৈরি হয়।
এক অণু জিটিপি তৈরি হয়, এই জিনিসগুলো তৈরি হয়, এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। 2 অণু এক অণু অ্যাসিটাইল কোয়েল থেকে এই জিনিসগুলো তোমার তৈরি হচ্ছে। তাহলে এটা যদি 2 অণু অ্যাসিটাইল কোয়েল হয়, এটা যদি 2 অণু অ্যাসিটাইল কোয়েল তৈরি হয়, তাহলে এখানে NADH2 কয় অণু তৈরি হবে? 6 অণু। এখানে 2 অণু FADH2 তৈরি হবে, এখানে 2 অণু জিটিপি তৈরি হবে, এখানে 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। সহজ। তাহলে এই যে তিনটা ধাপ, গ্লাইকোলাইসিস, তারপরে হলো অ্যাসিটাইল কোয়েল সৃষ্টি, এরপরে ক্রেবস চক্র। ক্রেবস চক্র শেষে এই 2 অণু অ্যাসিটাইল কোয়েল ব্যবহৃত হয়ে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। খেয়াল করো, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এই ধাপে কি কি তৈরি হলো? মূলত তৈরি হয় হলো FADH2, FADH2, তারপরে তৈরি হয় হলো NADH2, NADH2, এরপরে তৈরি হলো GTP, এরপরে তৈরি হয়ে গেল কার্বন ডাই অক্সাইড। এই এখন কয় অণু করে তৈরি হচ্ছে দেখো, খেয়াল করো, FADH2 2 অণু, NADH2 কয় অণু? এখানে 4 অণু উৎপন্ন হয়েছিল, হ্যাঁ, 4 অণু ATP তৈরি হয়, ATP তৈরি হয়, তারপরে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখানে দেখো NADH2 তৈরি হয়েছিল 2 অণু, লিখে ফেললাম 2 অণু, এখানে 2 অণু, এখানে 2 অণু, 4 অণু, আর এখানে কয় অণু? এখানে 6 অণু, 10 অণু। আবার দেখি, এখানে NADH2 2 অণু, এখানে NADH2 2 অণু, 4 অণু, এখানে NADH2 6 অণু, তাহলে 4 আর 6 10 অণু, ঠিক আছে। এখানে GTP এক জায়গায়, তিনটা ধাপে এক জায়গায়, 2 অণু GTP, ATP কয় অণু? এখানে 4 অণু ATP তৈরি হয়েছে, কিন্তু 2 অণু ATP যে ক্রস হয়ে গেছিল, তাহলে এখানে 2 অণু ATP থাকলো। আর কার্বন ডাই অক্সাইড কয় অণু? এখানে 2টা, আর এখানে হলো 4টা, 6টা। আচ্ছা, এই জিনিসগুলো টোটাল, এই জিনিসগুলো মাইটোকন্ড্রিয়ার রূপান্তরে আরেকটা স্টেপ আছে, আরেকটা এই ক্রেবস চক্র ছাড়াও আরেকটা আছে, সেটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ETS। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে এই জিনিসগুলো প্রবেশ করার পর কি হয়? এগুলো সব কনভার্ট হয়ে যায়, ATP তে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারছো? ATP তে কনভার্ট হয়ে যায়। এখন এক অণু NADH2 থেকে 3 অণু ATP পাওয়া যায়। এরপর এক অণু FADH2 থেকে 2 অণু ATP পাওয়া যায়। এরপরে এক অণু GTP, গুয়ানোসিন ট্রাইফসফেট থেকে এক অণু ATP পাওয়া যায়। এই জিনিসগুলো পাওয়া যায়, দেখতে পাচ্ছ হয়তো ভিডিওটা? হ্যাঁ, দেখতে পাচ্ছ। এইগুলা কোথায়? এগুলো এই জিনিসগুলো পাওয়া যায়, এই জিনিসগুলো পাওয়া যায় হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা 4 নাম্বারটা। এখানে মাইটোকন্ড্রিয়ার রূপান্তরে এই ঘটনাগুলো ঘটে। এরপরে দেখো কি হয়, তাহলে 2 অণু FADH2 থেকে আমরা কয় অণু পাবো? ATP পাবো। খেয়াল করো, এক অণু FADH2 থেকে 2 অণু ATP, 2 অণু ATP থেকে FADH2 থেকে 4 অণু ATP পাবো। এরপরে 10 অণু NADH2 থেকে কয় অণু আমরা পাবো? 3 10 30 অণু, 30 অণু ATP। কোথায় পাওয়া যায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এগুলো হয়। 2 অণু GTP থেকে 2 অণু ATP, আসলে ATP এবং GTP, হ্যাঁ, আবার এই 2 অণু ATP তো আছে, আগে থেকে তৈরি হয়ে আছে। খেয়াল করো তো, মোট কয় অণু ATP পাওয়া গেল? মোট হলো 30 আর 4 34 আর 2 36 আর 2 38 অণু ATP পাইলাম, এবং তার সাথে কার্বন ডাই অক্সাইড অণু পাইলাম 6 অণু। তোমাদের বইয়ে শ্বসনের একটা বিক্রিয়া দেওয়া আছে, ওই বিক্রিয়ায় দেখবা যে কার্বন ডাই অক্সাইড 6 অণু পাওয়া যায়। এই যে সেই 6 অণু কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, এখানে একটা বিষয় তোমাদের আমি বলে দিই, সেটা হলো যে মোট 38 অণু ATP কিন্তু তৈরি হয় না। মোট এখন গ্লুকোজ ডিঙ্গে মোট এই যে 2 অণু ATP যেখানে বাদ গেছে, এটা তো 4 অণু ATP তৈরি হয়েছিল। আমরা কয় অণু ধরেছি? এই যে 2 অণু ধরেছিলাম, যে এটা আসলে তো 4 অণু, কিন্তু 2 অণু খরচ হয়ে গেছে। যদি বলা হয় এক অণু গ্লুকোজ থেকে মোট কয় অণু ATP তৈরি হয়? 40 অণু। হ্যাঁ, আর 2 অণু ATP ওই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যে খরচ হয়ে যায়, এই কারণে 38 অণু ATP তৈরি হয়। আশা করি বুঝতে পারছো। এই জিনিসগুলো আমি যতটুকু যেভাবে দেখালাম, এইভাবেই তোমাদের মুখস্থ রাখতে হবে, এইভাবেই তোমাদের মুখস্থ রাখতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। শ্বসন প্রক্রিয়ায় মূলত
এই এটিপি তৈরি করে, 38 অণু এটিপি তৈরি করে। এখন এটিপির কাজটা কি? আমরা এই যে শক্তি উৎপাদন হচ্ছে আমাদের শরীরে, যে আমরা খাবার খাচ্ছি বেশিরভাগই গ্লুকোজ, 65 থেকে 70% গ্লুকোজ খাই আমরা, গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এইগুলো পরিপাক হয়ে কি হয়, কার্বোহাইড্রেট জাতীয় যত খাবার আছে, কার্বোহাইড্রেট বিভিন্ন প্রকার আছে, শ্বেতসার আছে, মানে স্টার্চ যেটা সেটা, হ্যাঁ, গ্লাইকোজেন আছে, হ্যাঁ, এই যে জিনিসগুলো আছে বিভিন্ন ধরনের, যত ধরনের কার্বোহাইড্রেট খাবার খাচ্ছি না কেন, সব কার্বোহাইড্রেট খাবারগুলো পরিপাক হয়ে গ্লুকোজ হয়। এই গ্লুকোজগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে প্রতিটা কোষে কোষে যায়, প্রতিটা কোষে কোষে এই ঘটনাটা ঘটে। এতগুলো গ্লুকোজ ভেঙে এই 38 অণু এটিপি তৈরি হয়। এইবার এই এটিপি গুলা ভেঙে তাপ শক্তি পাওয়া যায়। ওই যে তোমাদের প্রথমে দেখালাম যে অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত হচ্ছে, হয়ে অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি করতেছে, এবং ওই শেষে যে ফসফেটটা যুক্ত হচ্ছে ওই বন্ধনীতে, একটা বন্ধনীতে 7.3 কিলো জুল তাপ শক্তি আছে। যখন ওটা ভেঙে যাচ্ছে তখন ওই তাপ শক্তিটা বের হচ্ছে, এবং মানুষ একটা বা প্রাণী বা উদ্ভিদ একটা তাপীয় ইঞ্জিন, তাপ দিয়ে আমরা চলি। আমরা যখন মারা যাই তখন আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। আমাদের শরীরের তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট, স্কেলে, সেলসিয়াস স্কেলে 39। তো এই যে তাপ শক্তিগুলো আমরা ব্যবহার করতেছি, ওই তাপ শক্তিগুলো মূলত কই থেকে আসতেছে? এই এটিপি থেকে আসতেছে। এই যে আমি কথা বলতেছি, পায়ে হাঁটছি, দৌড়াচ্ছি, খেলতেছি, এটা করতেছি, সেটা করতেছি, সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, নিচে নামতেছি, শক্তি খরচ হচ্ছে। এই শক্তিগুলো কই থেকে আসতেছে? এটিপি থেকে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এবং এই তাপ শক্তিগুলো আমরা ব্যবহার করতেছি। এই যে আমি কথা বলতেছি তোমাদের সামনে, আমার একটা শক্তি খরচ হচ্ছে না? এই শক্তিগুলো মূলত এখান থেকে পাওয়া যাচ্ছে। তাহলে এই জন্য এই জিনিসের শেষে দুটো ভাগ মূলত মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, কোষের পাওয়ার হাউস বলা হয়, মানে শক্তি উৎপাদনের ঘর বলা হয়। হ্যাঁ, তো আশা করি শ্বসন জিনিসটা বুঝেছো। তো মূলত তোমাদের পরীক্ষার জন্য সবাদ শোষণ ইম্পর্টেন্ট, এই জন্য আমি সবাদ শোষণ, শুধুমাত্র সবাদ শোষণ দেখালাম। সবাদ শোষণ আছে, খুব কম আছে তোমাদের এই বইয়ে, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, নিজেরা পড়ে বুঝতে পারবা। হ্যাঁ, তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমার ফোন নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে, আমার ফোন নাম্বার দেওয়া থাকে, এখানে ফোনেও তুমি আমাকে নক করতে পারো, হয়তো পরের ক্লাসে আমি সেটা সমাধান করে দিব। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।